গুড আফটারনুন, ওয়েলকাম টু টিএস খান ক্লাসেস। আমাদের হিস্ট্রি চলছিল, হিস্ট্রির আমরা কিছু অংশ পড়েছিলাম, চ্যাপ্টার চলছিল আমাদের অ্যারাইভাল অফ ইউরোপিয়ানস। এই চ্যাপ্টারকেই আজকে আমরা একটু কন্টিনিউ করব। আমাদের চ্যাপ্টার চলছিল কি, চ্যাপ্টারের নাম ছিল আমাদের অ্যারাইভাল অফ ইউরোপিয়ানস। অ্যারাইভাল অফ ইউরোপিয়ানস, এই চ্যাপ্টারটা আমাদের চলছিল অ্যারাইভাল অফ ইউরোপিয়ানস। এই অ্যারাইভাল অফ ইউরোপিয়ানস এর মধ্যে আমরা অনেক জিনিসই পড়েছিলাম। তাহলে অ্যারাইভাল অফ ইউরোপিয়ানের মধ্যে আমরা কিছু ক্যারেক্টার পড়ে নিয়েছি। আজকে আমরা যেহেতু লাস্ট ক্লাসে আমরা পড়েছিলাম কি, ভাস্কো ডা গামা, ভাস্কো ডা গামা, দেন এই ভাস্কো ডা গামা সম্বন্ধেই আমরা পড়ব। ভাস্কো ডা গামা সম্বন্ধেই আমরা এই জিনিসটাকে পড়ব অ্যারাইভাল অফ ইউরোপিয়ানের মধ্যে। দেন এক্ষেত্রে সবচেয়ে ইম্পর্টেন্ট হয় ভাস্কো ডা গামার আমাদের জার্নি। আমরা দেখেছিলাম ওই জার্নির মধ্যে আমরা কি কি পড়েছি। এটা যদি টাইম লাইনের মধ্যে জার্নি করে দিই, এটা হচ্ছে জার্নি। এই জার্নির মধ্যে ভাস্কো ডা গামা কি করছে, লিসবন থেকে বেরোচ্ছে, কেপ ভার্ডে আইল্যান্ডে আসছে, কেপ ভার্ডে আইল্যান্ডের পর দেন ক্যাপ অফ গুড হপে যাচ্ছে, ক্যাপ অফ গুড হপের পর ইনি যাচ্ছেন মোজাম্বিকে, মোজাম্বিকের পর ইনি যাচ্ছেন মোম্বাসাতে, মোম্বাসার পর ইনি যাচ্ছেন মালিন্ডিতে, মালিন্ডির পর ইনি এসে যাচ্ছেন কালিকাট। এটা ছিল ভাস্কো ডা গামার ফাইনাল জার্নি। ভাস্কো ডা গামার ফাইনাল জার্নি ছিল এটা। এই জিনিসটাই আমরা পড়ছিলাম, এর মধ্যে আমরা মালিন্ডি অব্দি পড়ে নিয়েছিলাম। তাহলে আজকে কালিকাটের ব্যাপারটা পড়বো। তাহলে হেডিং হবে কালিকাট। এটা হচ্ছে ভাস্কো ডা গামার জার্নির জন্য স্কেচ করলাম আমি। কালিকাটে আসার ক্ষেত্রে ভাস্কো ডা গামা কি করেন আমরা জানি। মালিন্ডিতে ভাস্কো ডা গামা ইন্ডিয়ান মার্চেন্টের সাথে দেখা করেন। ইন্ডিয়ান মার্চেন্ট কে ছিলেন? ইন্ডিয়ান মার্চেন্ট ছিলেন ইবনে মজিদ। ইবনে মজিদ, যিনি মনসুনের সিজন সম্বন্ধে সবকিছুই জানেন। মনসুন, ইন্ডিয়ান মনসুন সম্বন্ধে ইনি সবকিছুই জানতেন। দেন এই কালিকাটে মালিন্দিতে ইন্ডিয়ান মার্চেন্ট ইবনে মজিদকে উনি হায়ার করে নিন। দেন এই ইবনে মজিদকে নিয়ে উনি জার্নিটা চালাবেন। এখান থেকে ভাস্কো ডা গামা কেপ ভার্ডেতে এসছেন, কেপ ভার্ডে থেকে এবার এখান থেকে ক্যাপ অফ গুড হপে এসছেন, ক্যাপ অফ গুড থেকে মোজাম্বিক, মোজাম্বিক থেকে মোম্বাসা, মোম্বাসা থেকে মালিন্ডি, এন্ড মালিন্ডি থেকে উনি কালিকাটে যাবেন। Calicut is the final answer. Then Malindi, Mombasa,
মোজাম্বিক, ক্যাপ অফ গুড হোপ, এটা হচ্ছে ক্যাপ ভার্ডে আইল্যান্ড। এটা হচ্ছে লিসবন। এটা হচ্ছে আমাদের ভাস্কো ডা গামার জার্নি। ইবনে মসজিদকে দিয়ে উনি সোজা কোথায় রওনা দিলেন? উনি রওনা দিলেন কালিকাটে। উনি রওনা দিলেন কালিকাটে। উনি ডিরেক্টলি কোথায় আসবেন? কালিকাটে আসবেন। কালিকাটে এসে উনার যে টার্গেট ছিল ট্রেড, স্পাইসেস ট্রেড করার, তার জন্য উনি এবার স্টেপ নেবেন। তাহলে চলুন, কালিকাট যখন স্কেচ করে দিয়েছি, দেন স্কেচের মাধ্যমে বুঝে নি। মে মাসের 1498-এ he reached Calicut. He reached Kapar. যেটা কিনা কোথায় ছিল? কালিকাটের পাশে ছিল। কালিকাটে ছিল, এখন রাইট নাও এর নাম হয়েছে কোজিকোড। বুঝে গেলেন? তাহলে কাপার কালিকাটে উনি পৌঁছে গেলেন। 1498 সালে উনি তাহলে কাপার কালিকাটে পৌঁছে গেলেন। কালিকাটের একটা জায়গা ছিল কাপার, সেই জায়গায়। এবার তখন the then king of Manivikram Raja, king of Calicut, কালিকাট ছিলেন কে? মণি বিক্রম রাজা, যাকে আমরা এই নামে জানি, নেদি ই রূপু স্বরূপম। The then king of Calicut, Manivikram Raja, Nedirupu Swarupam, ইনি ছিলেন তখনকার সেখানকার কিং। মানে কিং বলতে ইন্ডিয়ার এই জায়গায় তো পৌঁছলো, এই জায়গায় তো পৌঁছেছে। এই জায়গায় তো পৌঁছেছে। এটা হচ্ছে কি কালিকাট, এই জায়গায় তো ভাস্কো ডা গামা পৌঁছেছে, তাই না? তাহলে ইনি কে ছিলেন? নেদিরুপ্পু স্বরূপম। ইনি ছিলেন কালিকাটের রাজা। এখানে যখন পৌঁছান, he had carried gifts for the king. গিফটস কি কি ছিল? গিফটস এর মধ্যে অনেক জিনিসই ছিল, সুগার ছিল, অয়েল এন্ড এটসেট্রা এটসেট্রা। কিন্তু মণিবিক্রম রাজা, মানে আমাদের ইন্ডিয়ার ক্ষেত্রে সবচেয়ে বেশি গোল্ড
প্লাস সিলভারকে ভ্যালু দেওয়া হতো, ওই দুটো জিনিস ছিল না। দেন মণিবিক্রম রাজা ওই গিফটটা ওকে ওর ভালো লাগেনি, মণিবিক্রম রাজা নেদিরপ্প স্বরূপমকে ওই গিফটটা ভালো লাগেনি। ইনার টার্গেট কি ছিল, ভাস্কো ডা গামার টার্গেট কি ছিল, আমাকে মনোপলি দিতে হবে কিসের, মনোপলি আমাকে দিতে হবে স্পাইসের, স্পাইসেসের। তাহলে আমরা কি জানলাম, সুন্দর করে শুনুন। আমরা এর আগে পড়ে নিয়েছিলাম কি ভাস্কো ডা গামা এই জায়গা থেকে বেরিয়েছিলেন, ভাস্কো ডা গামা লিসবন থেকে বেরিয়েছিলেন, লিসবন থেকে কেপ ভার্ডে আইল্যান্ড, কেপ ভার্ডে আইল্যান্ড থেকে দেন কেপ অফ গুড হোপ, কেপ অফ গুড থেকে মোজাম্বিক, মোজাম্বিক থেকে মোম্বাসা, মোম্বাসা থেকে মালিন্ডি, মালিন্ডি থেকে কালিকাট। এটা ছিল ওনার রুট। দেন এই রুটের মাধ্যমে উনি আসবেন, এই রুটের মাধ্যমেই উনি যাবেন, ঠিক আছে। তাহলে এই মালিন্ডি ইন্ডিয়ান মার্চেন্ট ইবনে মসজিদকে নিয়ে এই রুটের মাধ্যমে উনি কালিকাট পৌঁছে গেলেন। এই কালিকাট পৌঁছে দেন 1498 খ্রিস্টাব্দে উনি পৌঁছলেন কোথায়, কাপার, কালিকাটের কাপার নামক জায়গায়। এই মালাবার উপকূলটা তখন এইরকম দেখতে ছিল। দেন সেখানকার রাজা ছিলেন মণিবিক্রম রাজা, যার পুরো নাম ছিল নেদিরুপ্পু স্বরূপম। দেন নেদিরুপ্পু স্বরূপম খুব ওয়ার্ম ভাবে ভাস্কো ডা গামাকে কি আপ্যায়ন করার পর ভাস্কো ডা গামা যে গিফট গুলো নিয়ে এসেছিলেন লিসবন থেকে, সেই গিফট গুলো কাকে দেয়, নেদিরুপ্পু স্বরূপমকে দেয়। তার মধ্যে নেদিরুপ্পু স্বরূপম দেখে নো গোল্ড অ্যান্ড সিলভার নেই, দেন উনার কিন্তু মনটা খারাপ হয়ে যায়, যেহেতু আমাদের ইন্ডিয়ান রাজারা গোল্ড এন্ড সিলভারকে খুবই প্রেফারেন্স করতো। দেন এই ক্ষেত্রে মনোপলি উনি চাইলেন নেদিরুপ্পু স্বরূপমের কাছে কি স্পাইস ট্রেডের ক্ষেত্রে, মশলা ট্রেডের ক্ষেত্রে আমাকে মনোপলি দেওয়া হোক। দেন এই মনোপলির মাধ্যমে আমরা কি করব, আমরা সুন্দর করে ইউরোপিয়ান মার্কেটে এই জিনিসগুলোকে বিক্রি করব। ইউরোপিয়ান মার্কেটে ওই জিনিসগুলোকে আমরা কি করব, বিক্রি করব। তার সাথে সাথে আরব যে মার্চেন্ট আছে, এই আরব মার্চেন্টদের আপনি শিপগুলোকে চেক করার আমাকে পারমিশন দিয়ে দিন, শিপস গুলোকে চেক করার পারমিশন আমাকে দিয়ে দিন। এটা বললো কি ভাস্কো ডা গামা নেদিরুপ্পু স্বরূপমকে এই ডিমান্ড গুলো করলো। আরবদের অবজেকশন থাকা সত্ত্বেও, কি বললাম আমি, অবজেকশনস অফ আরব থাকা সত্ত্বেও, অবজেকশনস অফ আরব থাকা সত্ত্বেও ভাস্কো ডা গামাকে মনোপলি দিয়ে দেয় নেদিরুপ্পু স্বরূপম। ভাস্কো ডা গামাকে মনোপলি গিফট করে দেয়, মনোপলি নেদিরুপ্পু স্বরূপম ভাস্কো ডা গামাকে মনোপলি গিফট করে দেয়। এই মনোপলি গিফটের মাধ্যমে কি হয়, ওর সুন্দরভাবে ও স্পাইসেস ট্রেডিং চালাবে। এবার এই স্পাইসেস ট্রেডিং চালানোর ক্ষেত্রে ভাস্কো ডা গামা আর আরবদের মধ্যে, ভাস্কো ডা গামা ভার্সাস আরব হয়ে যায়। ভাস্কো ডা গামা ভার্সাস আরব হয়ে যায়, এই ঝামেলার মধ্যে এই জিনিসগুলো চলতে এদের থাকে। ডিউরিং দ্যাট পিরিয়ড অফ টাইম, এই পিরিয়ড টাইমে ইন্ডিয়ার সিচুয়েশন কিরম ছিল যদি আপনি বলেন কি স্যার ইন্ডিয়া তাহলে কিরম দেখতে ছিল, ইন্ডিয়ার ক্ষেত্রে একটু বলে দিন না আমাদেরকে কি ইন্ডিয়া কিরম ছিল এই সিচুয়েশনে, দেন আপনাকে বলে দিচ্ছি আমি। এরম ছিল আমাদের ইন্ডিয়া দেখতে। এবার এই ইন্ডিয়া এরম দেখতে থাকার জন্য এর মধ্যে কার কিংডম চলছিল,
এই পুরো জায়গাটা দিল্লি সালতানাত। এটা হচ্ছে দিল্লি সালতানাত, এটা হচ্ছে রাজপুত। দেন এটা হচ্ছে ইস্টার্ন গঙ্গা, এটা হচ্ছে কাকাটিয়াস কিংডম, কাকাটিয়া। এটা হচ্ছে পান্ডিয়াদের কিংডম, এটা হচ্ছে কালিকট, এন্ড এটা হচ্ছে হৌশালা কিংডম। এগুলো হচ্ছে তখনকার ইন্ডিয়া যখন ভাস্কো ডা গামা এসছে ইন্ডিয়ার মধ্যে। দেন এই কালিকটেই নেমেছে, এটা আমি দেখিয়ে দিলাম যেহেতু আপনি কমিউনিকেট করতে পারবেন জিনিসটা। ভাস্কো ডা গামা এন্ড আরবদের মধ্যে ঝামেলা হয়, দেন ভাস্কো ডা গামা এই ঝামেলার মধ্যে জিতে যায়, আরবদেরকে মেরে দেয়, অনেক ক্ষয়ক্ষতি করে ভাস্কো ডা গামা। দেন অ্যাট লিস্ট একটা সময় ভাস্কো ডা গামা ব্যাক করে, ভাস্কো ডা গামা ব্যাক টু লিসবন। এই লিসবন যাওয়ার সময় ভাস্কো ডা গামা 60 টাইমস হায়ার প্রফিট নিয়ে যায়, প্রফিট করে মানে এখান থেকে যে জিনিসগুলো ও লিসবনে নিয়ে যায় সেই লিসবনে ওটাকে 60 টাইমস হায়ার দামে বিক্রি করে। ধরে নিন এখান থেকে কোনো জিনিস ও 1 টাকায় নিয়ে গেছে, দেন এখানে ও বিক্রি করছে 60 টাকায়, বুঝে গেছেন? দেন এতটাই বেনিফিট হয়। এই বেনিফিট হওয়ার জন্য ইউরোপিয়ানদের সবাই কিন্তু ইন্ডিয়ায় আসতে ইচ্ছে প্রকাশ করে, কি ইন্ডিয়ায় যাব, ওখান থেকে স্পাইসেস নেব, এন্ড ওখান থেকে অর্নামেন্ট গুলো নেব, সেই অর্নামেন্ট গুলো নিয়ে এসে আমরা ইউরোপের মার্কেটে বিক্রি করব। এই ইউরোপের মার্কেট দিয়ে বিশাল হারে আমাদের বেনিফিট হবে, লাভ হবে, এই জন্য সবাই এ করে। এন্ড ভাস্কো ডা গামা কিন্তু ব্যাক করে আসবে। ভাস্কো ডা গামা জি আছেন, ইনি 3বার ইন্ডিয়ায় আসেন, 1498, 503 and 1524। এই 3বার ভাস্কো ডা গামা ইন্ডিয়ার মধ্যে আসে। এই 3বার ভাস্কো ডা গামা ইন্ডিয়ার মধ্যে আসে, 60 টাইমস হায়ার প্রফিট, 60 টাইমস হায়ার পেয়ে যায়। দেন এই 3বারের জন্য ভাস্কো ডা গামা আসে। এত দূর আই হোপ আপনাদের পিকচার ক্লিয়ার। তাহলে আমাদের কনসেপ্ট হলো কি, কিং যিনি আছেন, কোথাকার কিং? কিং আছেন পর্তুগালের। পর্তুগালের কিং। এই পর্তুগালের কিং এর মধ্যে কারা কারা আছেন? পর্তুগালের কিং এর মধ্যে আছেন প্রিন্স হেনরি, প্রিন্স হেনরির পরে যিনি কিং হয়েছিলেন তার নাম ছিল আফোনসো ভি। আফোনসো ভি এর পরে হয়েছিলেন যিনি কিং, তার নাম ছিল জন টু। জন টু এর পরে যিনি কিং হয়েছেন তার নাম ছিল ম্যানুয়েল ওয়ান। এই ম্যানুয়েল ওয়ান 3জনকে পাঠায়। এই ম্যানুয়েল ওয়ান 3জনকে পাঠায়। একজনের নাম হয় ভাস্কো ডা গামা, একজনের নাম হয় পেড্রো আলভারেজ ক্যাব্রাল, এন্ড একজনের নাম হয় আমাদের ফ্রান্সিসকো ডে আলমেইডা।
এই তিনজনকে আমাদের কিং অফ পর্তুগাল পাঠায়। এই তিনজন ছিল কে? কিং অফ পর্তুগালের মধ্যে কে পাঠায়? ম্যানুয়েল ওয়ান। এই তিনজনের মধ্যে আমরা একজনের জিনিসটা পড়ে নিলাম। ভাস্কো ডা গামা আমাদের ডান হয়ে গেছে। দেন এবার পেড্রো অ্যালভারেজ ক্যাব্রাল আসবে। দেন তারপরে আমাদের কি আসবে? ফ্রান্সিসকো ডে আলমেইডা। বুঝে গেছেন? এটা আছে আমাদের সিন। এই সিনের মধ্যে দিয়ে আমাদেরকে সব জিনিসগুলোই পড়তে হবে। ক্লিয়ার স্যার? জল খেয়েছি, জল হয়ে গেছে। তাহলে নেক্সট হেডিং দিন পেড্রো অ্যালভারেজ ক্যাব্রাল। Pedro Alvarez Cabral King Manuel I sent Pedro Alvarez Cabral. Pedro Alvarez Cabral के in 500 কিং ম্যানুয়েল ওয়ান তাহলে কাকে সেন্ড করে? পেড্রো অ্যালভারেজ ক্যাব্রালকে 1500 খ্রিস্টাব্দের মধ্যে। তাহলে 1500 খ্রিস্টাব্দের মধ্যে পেড্রো অ্যালভারেজ ক্যাব্রাল কিন্তু ইন্ডিয়ায় আসবেন। ইনাকে কি দেওয়া হয়? ইনাকে দায়িত্ব দেওয়া হয়, যে রেসপন্সিবিলিটি ইনাকে দিয়ে পাঠানো হয় কি আপনাকে দুটো রেসপন্সিবিলিটি দিলাম। এক হচ্ছে আপনার ওখানে গিয়ে আপনাকে ফ্যাক্টরি বানাতে হবে, ফ্যাক্টরি করতে হবে। দ্বিতীয় হচ্ছে আপনি ওখানে যে যাবেন, এই ইন্ডিয়ায় যে যাবেন, দেন ইন্ডিয়ার ক্ষেত্রে আপনি নিগোসিয়েশন করবেন খুব সুন্দরভাবে বিজনেসের জন্য। নিগোসিয়েশন করবে বিজনেসের জন্য খুব সুন্দরভাবে। এই দুটোই ডিউটি দিয়ে কাকে? পেড্রো অ্যালভারেজ ক্যাব্রালকে ইন্ডিয়ায় পাঠিয়ে দেয়া হয়। নিগোসিয়েশনের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট ছিল ট্রেডের ব্যাপারটা দেখতে। দেন পেড্রো অ্যালভারেজ ক্যাব্রাল ইন্ডিয়ায় 1500 সালে আসবেন। 1500 সালে আসবেন। এবার কোয়েশ্চেন হলো স্যার আপনারা ফ্যাক্টরি মানে কি বোঝেন? ফ্যাক্টরি মানে কি বোঝেন? এটা অনেকগুলো বড় একটা জিনিস। এই ফ্যাক্টরি মানে হয় এত বড় একটা জিনিস, এত বড় একটা জিনিস, এই এত বড় জিনিসের মধ্যে কি হবে? ফ্যাক্টরি মানে এটা থাকবে আপনার কিছু অংশ রেসিডেন্ট এরিয়া, এন্ড কিছু অংশ থাকবে ওয়্যার হাউসেস, রেসিডেন্ট এরিয়া এন্ড ওয়্যার হাউসেস, এন্ড কিছু অংশ থাকবে আপনার এখানে আপনার বসবে ফ্যাক্টর। ফ্যাক্টর মানে ফ্যাক্টরির যে দেখাশোনা করবে তাকে বলা হয় ফ্যাক্টর। এইসব এরিয়ায় ব্রিটিশ পর্তুগিজ মানুষগুলো বসবে, এটাকে বলা হয় ফ্যাক্টরি। ফ্যাক্টরির ক্ষেত্রে তাহলে কি বললাম? কিছুগুলো এরিয়া থাকবে যেখানে এই পর্তুগিজ কোম্পানির যারা লোক থাকবেন সেখানে বাড়িঘর করে থাকবেন। কিছু করে থাকবে ওয়্যার হাউসেস যেখানে ফাইনাল গুডস কনভার্ট করা হবে, ফাইনাল গুডস করা হবে।
কনভার্ট, এন্ড কিছুগুলো এরিয়া থাকবে যেখানে ফ্যাক্টর থাকবে যে ম্যানেজ করবে কার, এই পর্তুগালের সাথে ইন্ডিয়ার বিজনেসটাকে, ইন্ডিয়াকে দেখবে। এই এই দায়িত্বটা হচ্ছে ফ্যাক্টরের। এই পুরো ব্যাপারটাকে বলা হয় ফ্যাক্টরি। বুঝে গেছেন? তাহলে বলা হলো কি ফ্যাক্টরি স্থাপন করতে। কোন শর্তে এখানে বলা হয়নি, আপনি বলতে পারেন না কোন শর্তে কি এখানে বলা হয়েছে স্যার কি ট্রেডিং পয়েন্ট স্থাপন করেন। ট্রেডিং পয়েন্ট কোন শর্তেই বলা হয়নি, জাস্ট বলেছে একটা ফ্যাক্টরি স্থাপন করে দেন। এটা ছিল ফ্যাক্টরির ব্যাপার। তাহলে অ্যাচিভমেন্ট কি কি হলো? পেড্রো অ্যালভারেজ ক্যাব্রাল ইন্ডিয়ায় যে আসলেন তিনি কি কি অ্যাচিভ করলেন? অ্যাচিভমেন্টস, অ্যাচিভমেন্টস এর মধ্যে কি কি সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট আছে? অ্যাচিভমেন্টের মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট আছে পেড্রো অ্যালভারেজ ক্যাব্রালকে মোস্ট ইম্পর্টেন্ট যে অ্যাচিভমেন্টটা পেড্রো অ্যালভারেজ ক্যাব্রাল স্থাপন করে সেটা হচ্ছে আমাদের এখানে এসে স্পাইসিস ট্রেডের উপর, স্পাইসেস ট্রেডের উপর মনোপলি। জাস্ট এ মিনিট, একটু জল খেতে হবে আমাকে। বটল কোথায় রাখলাম? জাস্ট দাঁড়ান। জল কার? জলের বটলটা কই? এটা না, ওই ছোট বোতলের জল দিস। দেন দ্বিতীয়, he discovered a route to Brazil. Before coming to India. দেন 3 নম্বর, যেটা খুবই ইম্পর্টেন্ট হয়, 3 নম্বর যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ইনি ফর দ্য ফার্স্ট টাইম gunboat diplomacy যেটাকে বলা হয় মিলিটারি ইউজ অফ ফোর্স শুরু করে দিন। গানবোট ডিপ্লোমেসি এন্ড তারপরে ব্রাজিল রুট ইনি অফিসার, হি ডিসকভার্ড রুট টু ব্রাজিল। রুট টু ব্রাজিল। এবার এই ব্যাপারটা কি হচ্ছে? ব্যাপারটা হচ্ছে এটা, এটাই ছিল পথ।
তাই তো স্যার? আপনারা বলবেন হ্যাঁ। এই জায়গায় আছে কালিকাট। এবার এই কালিকাট জায়গায় গানবোট ডিপ্লোমেসি কি আগে সেটা বুঝে নিন। এটা হচ্ছে, ধরে নিন এটা হচ্ছে কালিকাট। এই কালিকাট জায়গায় উনি গানবোট ডিপ্লোমেসি, মানে যদি কালিকাটের রাজা ইনার কথা না শোনেন, দেন একটু সমুদ্রের ভেতরে আসে, 1 or 2 কিমি ভেতরে সমুদ্রের আসেন, দেন এখান থেকে উনি নিজের বটে করে, বটে যে ক্যানন গুলো আছে ক্যানন গুলো চালু করে এখানে গোলা বর্ষণ করতে থাকে, বোমা বর্ষণ করতে থাকে, এন্ড পুরো জায়গাটাকে ডিস্ট্রয়েড করে দেয়। এই যে সমুদ্রের জলের 1 কিলোমিটার ভেতর বা 2 কিলোমিটার ভেতর থেকে কামান চালিয়ে জায়গা নষ্ট করে দেয়, এই জিনিসটাকেই বলা হয় হিস্ট্রির ক্ষেত্রে গানবোট ডিপ্লোম্যাসি। বুঝে গেছেন? এটাকে বলা হয় গানবোট ডিপ্লোম্যাসি। ব্রাজিলের রুট কি আছে আমরা জানি, এটা আছে কেপ ভার্ডে আইল্যান্ড। আমরা জানি এটা আছে কেপ ভার্ডে আইল্যান্ড, তাই না? এই ক্যাপ ভার্ডে আইল্যান্ড থেকে উনি যখন এখান থেকে বের হয়, কে? পেড্রো অ্যালভারেজ ক্যাব্রাল। পেড্রো অ্যালভারেজ ক্যাব্রাল বের হয়ে এখানে পৌঁছে যান, এন্ড কেপ ভার্ডে আইল্যান্ড থেকে এই দিকটায়, কেপ ভার্ডে আইল্যান্ড থেকে এই দিকটায়, কেপ ভার্ডে আইল্যান্ড থেকে এই দিকটায় পুরোটাই কার আছে? এই দিকটায় পুরোটাই পর্তুগালের আছে, এটা আমরা পড়েছি। এই দিকটায় পুরোটাই কার আছে? পর্তুগালের। পর্তুগালের আছে কেপ ভার্ডে আইল্যান্ড থেকে। দেন এই জায়গাটা হয়ে গেছে ব্রাজিল। তাহলে ব্রাজিল কে ডিসকভার করলো? ব্রাজিল ডিসকভার করলো পেড্রো অ্যালভারেজ ক্যাব্রাল। ভুলবশত ইনি ব্রাজিলে চলে যান ইন্ডিয়া আসার আগে। দেন এটাই বলেছে, হি ডিসকভার নিউ রুট, হি ডিসকভার রুট টু ব্রাজিল বিফোর কামিং টু ইন্ডিয়া। উনি এরকম করে ব্রাজিল ডিসকভার করে দিয়েছেন, ব্রাজিলটা সেই জন্য পর্তুগালের আন্ডারে পড়ে। বুঝে গেলেন? এটা ছিল আমাদের পেড্রো অ্যালভারেজ ক্যাব্রালের ব্যাপারটা। পেড্রো অ্যালভারেজ ক্যাব্রাল কি কি জিনিস করে নিয়েছিলেন। পেড্রো অ্যালভারেজ ক্যাব্রাল কিং ম্যানুয়েল তাকে সেন্ড করে 1500 সালে রেসপন্সিবিলিটি দিয়েছিল ফ্যাক্টরি গঠন করার এন্ড নেগোসিয়েশন করার ট্রেডের জন্য। দেন এই রেসপন্সিবিলিটির মধ্যে ফ্যাক্টরি কি? ফ্যাক্টরি সেই জিনিসটাই হচ্ছে যেখানে রেসিডেন্ট থাকার জন্য জায়গাও থাকবে, দেন ওয়্যার হাউসও থাকবে ফাইনাল গুডস করার জন্য, একজন ফ্যাক্টরও থাকবে যার কাজ হচ্ছে এই পুরো ইন্ডিয়ার ব্যাপারটাকে ম্যানেজ করা, যেখানে থাকবে সেই জিনিসটাকে বলা হয় ফ্যাক্টরি। বুঝলেন? দেন গানবোট ডিপ্লোমেসির মাধ্যমে ইনারা লড়াই করতেন, আর ইনি ইন্ডিয়া আসার আগে ব্রাজিল রুট আবিষ্কার করে নিয়েছিলেন। তাহলে এটা ছিল আমাদের পেড্রো অ্যালভারেজ ক্যাব্রাল। দেন নেক্সট টপিক হচ্ছে আমাদের ফ্রান্সিসকো ডে আলমেইডা। Francisco de Almeida, King Manuel I গভর্নর করে পাঠায় ফ্রান্সিসকো ডে আলমেইডাকে। গভর্নর ফ্রান্সিসকো ডে আলমেইডাকে করে 3 বছরের জন্য, 3 ইয়ার্সের জন্য। তাকে কিং ম্যানুয়েল গভর্নর করে ফ্রান্সিসকো ডে আলমেইডাকে 3 বছরের জন্য। দেন ফ্রান্সিসকো ডে আলমেইডা 1505 থেকে 1509 অবধি ইন্ডিয়ায় থাকেন। ফ্রান্সিসকো ডে আলমেইডাকে কিং অফ পর্তুগাল দায়িত্ব দেয় রেসপন্সিবিলিটি দেয় কি গালফ অফ আডেন
এডেন, ওমরাজ and মালাক্কা। এই তিনটি গালফ অফ এডেন, ওমরাজ এন্ড মালাক্কা, গালফ অফ এডেন, ওমরাজ এন্ড মালাক্কা, এই তিনটিতে যে করে হোক আপনি কি করবেন, এই তিনটিকে কন্ট্রোল করুন। তার সাথে সাথে এই তিনটিকে কন্ট্রোল করুন, তার সাথে সাথে কি আপনি আরবদেরকে ওখান থেকে সরিয়ে দিন, ওখানে আরবের যে পাওয়ার আছে সেটাকে নষ্ট করে দিন। এটা ফ্রান্সিসকো ডে আলমেডাকে কিং ম্যানুয়েল এই রেসপন্সিবিলিটি দিয়ে ইন্ডিয়ার মধ্যে পাঠিয়েছিল। বুঝে গেছেন? দেন ফ্রান্সিসকো ডে আলমেডার অ্যাচিভমেন্টস। ফ্রান্সিসকো ডে আলমেডার অ্যাচিভমেন্টস কি কি ছিল? অ্যাচিভমেন্টস এর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট অ্যাচিভমেন্টস হচ্ছে ফ্রান্সিসকো ডে আলমেডার ব্লু ওয়াটার পলিসি। দেন এই ব্লু ওয়াটার পলিসি করতে গিয়ে ফ্রান্সিসকো ডে আলমেডা ইজিপ্ট প্লাস গুজরাট এদের সাথে ব্যাটেল হয়ে যায়। কিভাবে হয় সেটা আপনাকে জানতে হবে, বুঝতে হবে। ব্যাটেল করার আগে আপনাকে একটা স্কেচ করে দিচ্ছি আমি, ছোট্ট করে স্কেচ আছে। বুঝে গেলেন? এখান থেকে উনি আসবেন এখানে, এখান থেকে 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 এখানে। এটা হচ্ছে ফ্রান্সিসকো ডে আলমেডার জার্নি, সেম রুটে আসবেন। ফ্রান্সিসকো ডে আলমেডাকে বলা হয় কি আপনি জার্নিতে তো যাচ্ছেন, আপনি এই জার্নির মধ্যে তো যাচ্ছেন। ভুল হয়ে যাচ্ছে। আপনি এই জার্নির মধ্যে তো যাচ্ছেন। কি করলাম আমি? ওয়েট, ম্যাপটা ভুল হয়ে যাচ্ছে। আপনি এই জার্নির মধ্যে তো যাচ্ছেন, কিন্তু ব্লু ওয়াটার পলিসিটা কি? ব্লু ওয়াটার পলিসি হচ্ছে এই জিনিসটা। এই জায়গায় আছে গালফ অফ এডেন, এই জায়গায় আছে ওমরাজ, এই জায়গায় আছে মালাক্কা। গালফ অফ এডেন, ওমরাজ এন্ড মালাক্কা, এই তিনটি জায়গায় এই জিনিসগুলো আছে। ওকে, এই তিনটি জায়গার ক্ষেত্রে আমাকে কি করতে হবে? পাওয়ার স্থাপন করতে হবে। কেন এই পাওয়ার স্থাপন করতে হবে? যেহেতু এই জন্যই যদি কোনো জিনিস চায়না থেকে আসে তাহলে এই ওয়েতে এসে দেন এইভাবেই যাবে কোথায়? ইউরোপে। যদি কোনো জিনিস ইন্ডিয়াতে আসে এই ওয়েতে এইভাবেই যাবে। এন্ড কোনো জিনিস যদি ডিরেক্টলি ইজিপ্টে যায় দেন এই ওয়েতে এসে এখানে যেহেতু ইজিপ্ট আছে দেন এখানে যাবে কোথায়? ইস্তানবুল। দেন ইস্তানবুলের পরে এটা ইটলিতে যাবে, ইটলির পরে
পুরো বিশ্বে ছড়িয়ে ছিটিয়ে যাবে, এটাই তো ছিল রুট। সেই জন্য ফ্রান্সিসকো ডে আলমেইডা এই জায়গাগুলোতে, এই পয়েন্টগুলোতে কি করলো, সাম্রাজ্য স্থাপনের জন্য এই জায়গাগুলোতে নিজের নাভেল কমান্ডার গুলোকে বসিয়ে দিল। তাহলে কোথায় কোথায় বসালো? গালফ অফ অ্যাডেনে বসালো, অরমুজে বসালো, এন্ড মালাক্কা গালফে বসালো। এটা কিসের জন্য বসালো? এটা যেহেতু এই সমুদ্রের জায়গাটাকে ব্লু ওয়াটার পলিসি, ব্লু মানে সমুদ্রের জল ব্লু হয়, এই পলিসিকে কার্যকর করার জন্য এই জিনিসটাকে বসিয়ে দিল। এবার কি হলো, এখানকার যারা আরবরা এই জায়গায় বিজনেস করতো তারা রিপোর্ট করে দিল ইজিপ্টকে, ইজিপ্টিয়ান সুলতান তখন চলতো মামেলুক ডাইনেস্টি, মামলুক ডাইনেস্টি। তাহলে এই মামলুক ডাইনেস্টি ইজিপ্টকে রিপোর্ট করে দিল। এন্ড গুজরাটে তখন ছিল মাহমুদ বাঘেরা। মাহমুদ বাঘেরাকে এখানকার মুসলিমরা রিপোর্ট করে দিল, বুঝলেন? দেন তার সাথে সাথে কে ছিল? জ্যামোরিন, ওই যে নিদিরুপ্পু স্বরূপমকে জ্যামোরিন বলা হতো, দ্য কিং অফ অশিয়ান। দেন এরা তিনজন মিলে ফ্রান্সিসকো ডে আলমেইডার এগেনস্টে ওয়ার ঘোষণা করে দিল। দেন 1507 সালে ব্যাটল অফ দিউতে ইজিপ্ট প্লাস কে ছিল আমাদের? গুজরাট ভার্সাস ফ্রান্সিসকো ডে আলমেইডা। হলো, এতে ফ্রান্সিসকো ডে আলমেইডা লস্ট, হেরে গেল। দেন এই হেরে যাওয়ার জন্য এখানে ওর ছেলেও, সনও কিল্ড হয়ে গেল, ওর সনকেও মেরে দেওয়া হলো। ফ্রান্সিসকো ডে আলমেইডা দেন এক বছর ওয়েট করে 1508 সালে ব্যাটল অফ চলে ইজিপ্ট প্লাস গুজরাট এদের দুজনকেই হারিয়ে দেয়, দেন এই হারানোর পরে ফ্রান্সিসকো ডে আলমেইডা সব পর্তুগিজের আরো সাম্রাজ্যকে খুবই পরিপূর্ণ করে তোলে। এবার এখানে যেহেতু আমি বলেছি ব্লু ওয়াটার পলিসি, এই ব্লু ওয়াটার পলিসিটা একটু সুন্দর করে আপনারা বুঝে নিন। হোয়াট ইজ ব্লু ওয়াটার পলিসি? এখানে আছে এডেন, এখানে আপনার আছে ওমরাজ, এন্ড এই জায়গায় আপনার আছে মালাক্কা। এডেন, ওমরাজ এন্ড মালাক্কা। ব্লু ওয়াটার পলিসির মধ্যে পলিসি কি ছিল? পলিসি ছিল কি যে কোনো জাহাজ যদি এটা দিয়ে আসে ইউরোপ যাওয়ার জন্য, যে কোনো জাহাজ যদি ইন্ডিয়া থেকে এটা দিয়ে যায়, এন্ড যে কোনো ইন্ডিয়ার জাহাজ যদি এটা দিয়ে এরম করে আসে, তাহলে এই পুরোটা জায়গায় গেলেই পর্তুগিজকে ট্যাক্স পে করতে হবে, ট্যাক্স দিতে হবে এই জায়গা ক্রস করার জন্য 5%। কাকে? পর্তুগিজকে। যেহেতু এই ট্যাক্স দেবে, কেন এই ট্যাক্স দেবে? যেহেতু এখানে এর নাভেল কমান্ডার গুলোকে পর্তুগিজ এখানে এই তিনটে জায়গায় নিজের নাভেল কমান্ডার বসে যদি ট্যাক্স না দেন, তাহলে এই সব জায়গায় আপনার শিপ গুলোকে ডুবিয়ে দেবে জলে।
এন্ড এই জায়গাটা পুরোটাই কন্ট্রোল করে নিয়েছিল বলে এই পলিসিটাকে বলা হয় ব্লু ওয়াটার পলিসি। যেহেতু সমুদ্রের জল ব্লু হয়, ব্লু ওয়াটার পলিসি। বুঝে গেলেন? এটা ছিল আমাদের কি পর্তুগিজের। পর্তুগিজ তাহলে কি পড়লাম? ভাস্কো ডা গামা পড়লাম, দেন তারপরে পেড্রো আলভারেজ ক্যাব্রাল পড়লাম এন্ড ফ্রান্সিসকো ডে আলমেডা পড়লাম। দেন এটা আমাদের হচ্ছে ব্লু ওয়াটার পলিসির মাধ্যমে জিনিসটা। এবার আমাদের তিনটি জিনিস পড়তে হবে পর্তুগিজ পলিসিজ। পর্তুগিজ পলিসি। পর্তুগিজ পলিসির মধ্যে ফার্স্ট পলিসি হচ্ছে, ফার্স্ট যে পলিসিটা হয় সেটাকে আমরা বলি কার্টাজ সিস্টেম। কার্টাজ সিস্টেম। কার্টাজ সিস্টেমের মধ্যে কি আছে? কি আপনি ওই যে বললাম, কি বললাম, এই জায়গাটাই যে বললাম, আপনি যদি এই তিনটে জায়গা থেকে, এই জায়গা থেকে, এই জায়গা থেকে আর এই জায়গা থেকে, এই তিনটে জায়গা থেকে যদি শিপ নিয়ে যান, তাহলে এই পুরোটা জায়গায় যেহেতু পর্তুগিজদের কন্ট্রোলে আছে, এখানে পর্তুগিজের নাভেল কমান্ডার গুলো বসে আছেন, দেন এখানে আপনাকে 5% ট্যাক্স দিতে হবে, তার জন্য একটা পারমিট নিতে হবে। কি নিতে হবে? তার জন্য একটা পর্তুগিজদের পারমিট নিতে হবে। এই পারমিটটা যদি থাকে, দেন পর্তুগিজ নাভেল কমান্ডার আপনাকে এই জায়গা দিয়ে যেতে দেবে। এন্ড পারমিট যদি না থাকে, দেন আপনি যে জিনিসগুলো নিয়ে আসছেন সেটাকে কেড়ে নেবে এন্ড আপনার শিপকে আর মানুষগুলোকে এই জায়গাগুলোতে জলে ডুবিয়ে মেরে দেবে। এই পারমিটটাকেই বলা হয়, এই যে পারমিট নেবেন, পারমিট নিয়ে আপনি যাবেন ওই এরিয়া দিয়ে, পারমিট নিয়ে আপনি কোথায়? তিনটে এরিয়া দিয়ে যাবেন। ওই এরিয়া দিয়ে যাওয়ার জন্য এটাকে বলা হয় কার্টাজ সিস্টেম। তাহলে কার্টাজ সিস্টেমের মাধ্যমে আপনি পারমিট নেন এন্ড পর্তুগিজ নাভেল কমান্ডারকে 5% আপনি ট্যাক্স পে করে থাকেন। এটা ছিল আমাদের কার্টাজ সিস্টেম। সেকেন্ড সিস্টেম হচ্ছে শিপস উইদাউট কার্টাজ। কোন শিপস যদি কার্টাজ নিয়ে না যায়, শিপস উইদাউট কার্টাজ। অনেকগুলো ভারতীয় শিপ ছিল, অনেকগুলো মুঘল और দিল্লি সালতানাতের শিপস গুলো ছিল, যেগুলো পড়ে গিয়ে মুঘল শিপগুলো, যেগুলো সরি দিল্লি সালতানাতের শিপগুলো যেগুলো কার্টাজ নিয়ে যেত না, মানে পারমিট নিয়ে যেত না। তাহলে যে শিপগুলো উইদাউট পারমিটে যাচ্ছে, আমি কি বললাম, যে শিপগুলো উইদাউট পারমিটে, যে শিপস গুলো যাচ্ছে, যে শিপস গুলো উইদাউট পারমিটে যাচ্ছে, তাহলে তাদের ক্ষেত্রে আমাদের কি করতে হবে? যে শিপস গুলো উইদাউট পারমিটে যাচ্ছে, দেন তাদের ক্ষেত্রে এই পর্তুগিজরা এই পর্তুগিজ পিপলরা কি করবে? সেটাকে কনফিসকেটেড করবে। কনফিসকেটেড করে নিয়ে দেন মানুষগুলোকে মেরে দেবে। এটা যখন হিউজ অ্যামাউন্টে মারা স্টার্ট হলো, কি দিল্লি সালতানাতের লোক চলে যাচ্ছে বা এইসব লোকগুলো যাচ্ছে, দেখেন এখানে হয়ে গেল স্যার। এই যে দিল্লি সালতানাতের লোকগুলো চলে যাচ্ছে, বা এই গঙ্গাজ কিংডম, কাকাটিয়াজ কিংডম, পান্ডিয়াজ কিংডম, হোসালা কিংডম और কালিকট কিংডমের মাধ্যমে যে জাহাজগুলো এখান থেকে বের হচ্ছে, যে জাহাজগুলো এখান থেকে বের হচ্ছে, সেই জাহাজগুলো যদি পারমিট সিস্টেম না নিয়ে থাকে, সেই জাহাজগুলো যদি পারমিট সিস্টেম না নিয়ে থাকে,
দেন তাদেরকে কি করা হচ্ছে, তাদের সব জিনিসগুলো কেড়ে নেওয়া হচ্ছে এন্ড তাদের মানুষগুলোকে মেরে দেওয়া হয়েছে। এটা যখন হিউজ অ্যামাউন্টে হতে লাগলো, দেন ভারতীয় ইন্ডিয়ান রুলার্সরা পাইরেটদের, সোমালিয়ার পাইরেটদেরকে হায়ার করলো কিসের জন্য? এই শিপের সঙ্গে যাওয়ার জন্য। এবার কি হলো, যখন একটা শিপ ধরে নাও, হাইপোথেটিক্যালি এটা আছে, এই শিপটা যাচ্ছে, এর সাথে সাথে অনেকগুলো শিপ আবার পাঠিয়ে দেওয়া হলো। অনেকগুলো শিপ আবার পাঠিয়ে দেওয়া হলো কোথায়? একটা শিপের সাথে, এন্ড সবগুলো শিপে এই পাইরেট গুলোকে P4 পাইরেট গুলোকে দিয়ে দেওয়া হলো, যাতে পাইরেট এই শিপের মাধ্যমে একে একে চলে যাবে। এটা হলো ইন্ডিয়ান রুলার্সরা পাইলটের ক্ষেত্রে। দেন এটা যখন হলো, দেন পর্তুগিজরা খুবই চালাক ছিল, পর্তুগিজরা আবার একটা সিস্টেম বের করলো, কি? কাফিলা সিস্টেম। পর্তুগিজরা একটা সিস্টেম আবার বের করলো, সেটাকে বললো কাফিলা সিস্টেম। কাফিলা সিস্টেমের মাধ্যমে কি, এই যে পাইরেট গুলো আসছিল, দেন তিনটে জায়গায়, এই জায়গায় মালাক্কাতে, অমরুজে আর এডেনে যে মিলিটারি কমান্ডার গুলো বসেছিল পর্তুগিজ কোম্পানির, যখন এরম করে আসতো, দেন পর্তুগিজ কোম্পানির জাহাজগুলো পাঠানো হতো এদের সামনে, দেন এই পাইরেট গুলো এই জাহাজের মানুষগুলোকে মেরে দিত এন্ড জাহাজে যা থাকতো সেগুলো লুট করে নিত। এবার এরা লুট করতে স্টার্ট করলো, যারা শিপস উইদাউট কার্টাজে যেত। দেন এদেরকে কাউন্টার করার জন্য ও একটা কাফিলা সিস্টেম নিয়ে আসলো। কাফিলা সিস্টেমের মধ্যে কি, যদি আপনি পারমিট নিয়েছেন, পর্তুগিজদের যদি আপনি পারমিট নিয়েছেন, দেন এই পারমিটের মাধ্যমে আপনি কি 5% ট্যাক্স পে করবেন। এই ট্যাক্সের মাধ্যমে আপনার যে জাহাজটা যাবে, দেন একাই যদি যায়, তাহলে এই সোমালিয়ার যে পাইরেট গুলো আছে, দেন সেগুলোকে লুট করে নেয় এন্ড এই পর্তুগিজের পাইলট গুলোকেও মেরে দেয়। দেন এক্ষেত্রে পারমিট নিয়ে যখন আপনি যাবে, তার সাথে সাথে পর্তুগিজরা একটা নয়, আরো 7টা করে 8টা করে জাহাজগুলোকে আপনার সাথে দিয়ে দেবে। এর মাধ্যমে সোমালিয়ার পাইরেট আসলে, এদের বড় বড় ক্যানন ছিল, ওই ক্যাননের মাধ্যমে এরা গুলি বর্ষণ, বোমা বর্ষণ করে সব সোমালিয়ান পাইরেট এন্ড জাহাজগুলোকে নষ্ট করে দিত। এটাকে বলা হয় কাফিলা সিস্টেম। তাহলে আমাদের পর্তুগিজের ক্ষেত্রে কাফিলা সিস্টেম, শিপস উইদাউট কার্টাজ এন্ড তারপরে পর্তুগিজ পলিসির মধ্যে কার্টাজ সিস্টেম, এই সিস্টেমগুলো আমরা পড়লাম। আজকে এই অবধিই থাকবে, আবার পরের সপ্তাহে আমাদের দেখা হবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, হাসতে থাকুন। তোমাদের ভ্যালুয়েবল কমেন্টগুলো, ক্লাস কেমন লাগছে প্লিজ একটু কমেন্ট সেকশনে ড্রপ করবে এন্ড হোয়াটসঅ্যাপে শেয়ার করবে। হ্যাভ এ গুড ডে।